আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা হেডলাইন করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইনে কি লিখেছি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির অবসরপ্রাপ্ত লাইভে যুক্ত আছেন। উপস্থাপনায় আছি আমি সৈয়দ মাসুক। আমরা সব সময় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অনেকদিন পরে কেটিভি 24 এ যুক্ত হয়েছেন। কেটিভি 24 এর আগে নাম ছিল ইউকে কসবা টিভি, সেখানে উনি অংশগ্রহণ করেছেন। আমরা নামটা সংক্ষেপে কেতে কসবা নিয়ে আসছি। কেটিভি 24 হলো শহীদদের স্মরণে 24 সালকে স্মরণ রাখার জন্য আমরা নাম পরিবর্তন করেছি। প্রিয় দর্শক, একই চ্যানেল, শুধু নামের পরিবর্তন। এখন আমরা আজকের এই সম্মানিত অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের অনেকগুলা বিষয় নিয়ে কথা বলবো এবং অনেকগুলা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিবে। সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ তথ্য, সেনাবাহিনীর মধ্যে 1% দুষ্কৃতিকারী অপরাধী থাকার কারণে 99% সেনাবাহিনী কেন বদনামের বোঝাটা ঘাড়ে নিবে। আমরা সবসময় বলে আসছি যে 1% অপরাধী সেনাবাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। কাঠগড়ায় দাঁড় করানো হোক জুলাই অগাস্টে গণহত্যায় যেই সেনা অফিসাররা জড়িত ছিলেন, শেখ হাসিনার আঁচলের নিচে যেই সেনা অফিসাররা বড় হয়েছেন, এই সেনাবাহিনীর এই অফিসারদেরকে আইনের আওতায় আনা হোক। আর এই কারণে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানের প্রশংসা যেরকম করেছিলাম, শেষে গত 1-1.5 মাস যাবৎ ওয়াকারুজ্জামান সাহেবকেও আমরা সমালোচনা করছি, কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় ওয়াকারুজ্জামান আনছেন না। কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির আপনাদেরকে দিবে যে 5 জন শীর্ষ সেনা অফিসার, তাদেরকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। ওয়াকারুজ্জামানকে আমরা সাবাস বা ধন্যবাদ দিতে পারি যে উনি এই কাজটা করেছেন। যেই 5 জন সেনা অফিসারকে হাউস অ্যারেস্ট করা হয়েছে, এই বিষয়ে সর্বপ্রথমে তথ্য দিবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির। আসসালামু আলাইকুম মাসুক ভাই এবং দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন। অনেকদিন পরে আমি কসবা টিভিতে আসতে পেরেও স্মরণ করছি। আমি যে তথ্যটা আপনি জানতে চাচ্ছেন, আসলে আমাদের দীর্ঘদিন থেকে গত অগস্টের 5ই অগস্ট বা জুলাইয়ের শুরু থেকে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের একটা বড় অংশ আমরা সক্রিয়ভাবে ইনভলভ ছিলাম এবং এই আন্দোলন যে কোনো মূল্যে যাতে সাকসেসফুল হয় সেটার জন্য আমরা 24 ঘন্টা কাজ করেছি এবং মাঠে উপস্থিত ছিলাম এবং এমনকি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেও আমাদেরকে বিভিন্ন সময় পড়তে হয়েছে। সেই পরিস্থিতিতে আমরা দেখেছি যে পুলিশ, র্যাব এবং বিজিবি নিয়োগ করার পরে একটা পর্যায়ে পতিত স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার সশস্ত্র বাহিনীকেও মাঠে নামায়। তাদের বিরুদ্ধে এই দেশের সাধারণ জনতা, ছাত্র জনতার বিরুদ্ধে, যারা খালি হাতে এই পুলিশ এবং বিজিবিকে এদের বিরুদ্ধে সন্তানের বিরুদ্ধে, আপনাদের আমাদের সন্তান, অফকোর্স আমাদের সন্তানদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম এবং তারা এমন ছিল না যে তারা লাঠি ছোটাও ছিল না। তাদের হাতে বাংলাদেশের পতাকা ছিল, তাদের গলায় বাংলাদেশের স্লোগান ছিল এবং দেশটা যে এই দেশের জনগণের এবং এই দেশের জনতার মানুষের, সেই কথাটা তারা বারবার স্মরণ করিয়ে দিয়েছিল যে এই দেশ কারো পারিবারিক সম্পত্তি না বা কারো কোনো দলের সম্পত্তি না, এটা এই দেশ জনগণের সম্পত্তি। এই জিনিসটা আমরা বারবার প্রেস করেছি এবং ফিল করেছি। একটা পর্যায়ে যখন আমরা দেখলাম সশস্ত্র বাহিনীকে ডিপ্লয় করা হলো এবং সব থেকে দুঃখজনক ছিল প্রথম পর্যায়ে শুরুতেই তারা ইউএন এর মার্কিংওয়ালা এপিসি সহ গাড়ি, ইউএন মার্ক হেলিকপ্টার এবং এপিসি এবং কার যেগুলো নিয়ে তারা মাঠে নামে, যেটা নিয়ে ব্যাপক সমালোচনার একটা পর্যায়ে তারা এগুলোকে উইথড্র করে এবং দুঃখ প্রকাশ করে। এর মধ্যে কিছু কিছু আমরা দেখি সশস্ত্র বাহিনীর সকল সদস্য না, অবশ্যই না, এবং জুনিয়র পর্যায়ের অফিসারের খুবই নগণ্য অংশ, 1-2 জন 5 জন হবে যারা সক্রিয়ভাবে এই কার্যক্রমে নিজেদেরকে ইনভলভ করে।
বেশিরভাগ সদস্যরা তারা আদেশ পালন করে উপস্থিত থাকলেও মাঠে প্রকৃত অর্থে তারা অংশগ্রহণে অনিচ্ছুক ছিল, যেটা আমরা পরবর্তীতে আরো মানে বেশি অ্যাক্টিভ ছিলেন না, ইনঅ্যাক্টিভ জি, ভাবে active ছিল না। তারা আদেশ পালন করেছে, মাঠে গিয়েছে, কিন্তু তাদেরকে যে যে কথা যে আদেশ দেওয়া হয়েছে তারা পুরোপুরি পালনে সন্তুষ্ট বা তারা মানে ছিল না, মানে কনভিন্স ছিলেন না তারা যে আদেশ তাদেরকে দেওয়া হচ্ছে। এই কনভিন্স না হওয়ার পরিপ্রেক্ষিতেই তারা উপস্থিত থাকলেও তাদের অংশগ্রহণটা সক্রিয় ছিল না। একটা পর্যায়ে যখন এটা আরো মারাত্মক আকার ধারণ করে, তখন দেখা যায় যে অল্প কিছু সংখ্যক অফিসার যারা হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে এবং তাদের ভিডিও ফুটেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তখন থেকেই আমরা কিন্তু সোচ্চার ছিলাম যে এই সমস্ত অফিসার যারা নিরস্ত্র জনগণের উপর লাইভ বুলেট নিয়ে আক্রমণ করছে এবং হত্যা করছে, নিশ্চয়ই এই বুলেট গুলো এমন ভাবে ফায়ার হয়েছে, ফাঁকা গুলি না, বা যেটা নিয়ম মব ডিসপার্স করার জন্য সশস্ত্র বাহিনীর নিয়ম হচ্ছে কোমরের নিচে ফায়ার করা এবং তাদেরকে করা, মানে ডিসকারেজ করা, বা অন্যান্য অপশন ইউজ করার পরে ফেল করলে তখনই তারা লাইভ বুলেট ফায়ার করতে পারে, যখন তারা নিজেরা আক্রান্ত হয়, সাধারণত যখন মব কন্ট্রোলের বাইরে চলে যায়। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখলাম যে একটা যথেষ্ট দূরত্ব থেকে সক্রিয়ভাবে সশস্ত্র বাহিনী লাইন পজিশনে, নিলিং পজিশনে তারা অস্ত্র ধরে, অটোমেটিক ওয়েপন, সাবমেশিন গান তো একটা অটোমেটিক ওয়েপন, সেরকম অস্ত্র দিয়ে তারা ফায়ার করেছে এবং হেলিকপ্টার থেকেও আমরা জনগণের উপরে ফায়ার করতে এবং সেটার কারণে মৃত্যুবরণের প্রমাণ আমরা পেয়েছি। এই সমস্ত কাজে যারা জড়িত ছিল, আমাদের শুরু থেকে দাবি ছিল যে এই স্বল্প সংখ্যক যারা খুনি ছিল, প্লাস এছাড়াও যারা গত 17 বছরে র্যাব, ডিজিএফআই, এনএসআই বা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করার পরিপ্রেক্ষিতে গুম, খুন, হত্যা বা বিডিআর হত্যাকাণ্ড, যেটা মানে শতাব্দীর সব থেকে নিকৃষ্টতম হত্যাকাণ্ড ছিল বলে আমরা এখনো মনে করি। এটা কোনো বিদ্রোহ ছিল না। এই হত্যাকাণ্ডের এবং এবং পরিকল্পিত এবং পাশের দেশ থেকে এসে এখানে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে, কিন্তু আমরা তার বাস্তবনের প্রমাণ বা তথ্য অ্যাবসলিউটলি এইগুলা প্রমাণ সহ এই সমস্ত প্রমাণের পরেও এই হত্যাকাণ্ড দিয়ে যেটা শুরু হয়েছিল সেটা তার সরকারের সূচনা, সেই হত্যাকাণ্ডর পরবর্তীতে তদন্তের সাথে জড়িত, আমি নিজেও জড়িত থেকে সাফার করেছি এবং অন্যান্য ইয়াং অফিসার যারা এই তদন্তে, এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে সক্রিয় ছিল, তাদেরকেও বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক ভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, অন্যায় অবিচার করা হয়েছে। এবং আমরা জানি যে যারা সেনাকুঞ্জে যারা কথা বলেছিল, এরকম 6 জন অফিসারকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়। পরবর্তীতে তাপস হত্যা মামলার নামে একটা বিচার, একটা ক্যাঙ্গারু কোর্ট বলা যায়, মানে একটা অদৃশ্য কোর্ট, এবং খুবই দুঃখজনক, লজ্জাজনক যে এরকম একটা কোর্টের মাধ্যমে বিচার করে 5 জন অফিসারকে জেলে পাঠানো হয়, 5 বছর জেল দেওয়া হয়। মজার ব্যাপার হচ্ছে যে তাপস হত্যা চেষ্টা মামলার যে অভিযোগকারী ব্যারিস্টার তাপস নিজের যে মামলা করেছিলেন থানায়, সেটার মধ্যে কিন্তু কোনো মিলিটারি অফিসারের কোনো নাম ছিল না। তা সত্ত্বেও মিলিটারি কোর্ট এদেরকে বিচার করে শাস্তি দিয়ে, মানে কোর্ট মার্শালের কাগজপত্র সই করে তাদেরকে জেলে পাঠানোর সময় তারা বুঝে যে এটা কোর্ট মার্শাল, মানে 5 জন সেনা অফিসারকে। জি জি, তাদেরকে দীর্ঘদিন অন্তরীণ রাখা হয়েছে, যেটাকে গুম হিসেবে কনসিডার করা যেতে পারে। এই ধরনের সার্ভিং অফিসারকে গুম করা, অবসরপ্রাপ্ত অফিসারদেরকে নিয়ে এসে ধরে গুম করা এবং বেসামরিক রাজনৈতিক নেতৃবৃন্দ তো আছেই, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, আমাদের দাবি ছিল ওই সকল অফিসারদেরকে কেবল আইনের আওতায় আনতে হবে। এটা আমরা সেনাবাহিনী প্রধান বা সশস্ত্র যারা ছিল ইনভলভ, তাদের সবাইকে আমরা একই কথা বলে আসছি যে এদেরকে বিচারের আওতায় নিলে কিন্তু সশস্ত্র বাহিনী কলঙ্ক মুক্ত হবে। ওয়ারেজ আমরা দেখছি যে সেম সেট আপটাই, মানে শুধু এই মিউজিক্যাল চেয়ারের মতন স্থান বদলি করে তারা একই অবস্থানে এখনো দৃঢ়ভাবে রয়েছে এবং যারা বিভিন্নভাবে এই বিচার কার্য তদন্তকে ডিসকারেজ করার চেষ্টা করছে, এমনকি তারা ট্রাইব্যুনালকেও কন্ট্রোভার্সিয়াল করার চেষ্টা করছে। আচ্ছা, আমরা একটু যেই 5 জন সেনা অফিসারকে হাউস অ্যারেস্ট করা হয়েছে তাদের নামগুলা যদি আপনি একটু
প্রকাশ করেন তাহলে আমি আমাদের আমি একটু দর্শকরা যেটা বলবো যেটা এরপরে আমরা ক্লোজ অ্যারেস্ট বলে সেনা আইনে, যখনই কোনো তদন্ত কোনো অপরাধের তদন্ত পর্যায়ে থাকে তখন তাদেরকে ক্লোজ অ্যারেস্ট করা হয়। তো ক্লোজ সেই যে অ্যারেস্ট যাদের নাম ক্লোজ অ্যারেস্ট ক্লোজ বলে। অ্যারেস্ট করা হয়েছে, প্রথম হচ্ছে আপনার ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন, উনি 14 ইঞ্জিনিয়ার ব্রিগেডের ঢাকায় যে ব্রিগেড একটা আছে ইঞ্জিনিয়ার ব্রিগেড, সেটার ব্রিগেড কমান্ডার ছিলেন জুলাই আগস্ট মাসে। আচ্ছা, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন। জাকারিয়া হোসেন, জি জি। আর এরপর আছেন ইমরান হামিদ, উনি ছিলেন 46 ব্রিগেড কমান্ডার। ঢাকায় যে ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড আছে, উনিও কি ব্রিগেডিয়ার জেনারেল? উনিও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ। আহ, এবং এই হামিদ শেখ হাসিনার এডিসিও ছিল যখন সে ক্যাপ্টেন মেজর পর্যায়ে ছিল। এরপরে আছে কর্নেল আব্দুল্লাহ আল মামুন, সাবেক এডিজি র্যাব। এই যে হেলিকপ্টার থেকে র্যাবের যে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যাকাণ্ডের যে আদেশটা দেওয়া হয়, এই আদেশটা তার জি মাধ্যমে জারি হয়েছিল, এই আব্দুল্লাহ আল মামুন। এই 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 কর্নেল আব্দুল্লাহ আল মামুনের। জি, কর্নেল আব্দুল্লাহ আল মামুন। আর এরপরে আছে আপনার লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, আমরা যাকে ওই যে বিজিবির পোশাকে নিলিং পজিশনে সাবমেশিন গান হাতে নিয়ে গুলি করতে দেখি, এটা রীতিমতন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এই রেদওয়ানুল রেদওয়ানুল ইসলাম না? ইসলাম, জি, তাকে আহ, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তাকে এই অপরাধের জন্য তার 6 মাসের জ্যেষ্ঠতা হরণ করা হয়েছে। মানে মানে এইরকম একটা হত্যাকাণ্ডের বিচার সেনা পর্যায়ের বিচারে, মানে আমরা যে একটা আন্দোলন করে আসছি যে সেনা বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন, সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন, মানে সবকিছুর আইন কানুন সবকিছুর একটা সশস্ত্র বাহিনীর ব্যাপক সংস্কার প্রয়োজন। সেটার প্রমাণ হচ্ছে এটা যে এই রেদওয়ান, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ এবং প্রকাশ্যে নিরস্ত্র লোকজনের জনতার উপরে গুলি করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তার জন্য তাকে বিচার করে তাকে 6 মাসের জ্যেষ্ঠতা, মানে তার সিনিয়রিটি 6 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা একটা র্যাঙ্কের জন্য প্রযোজ্য, পরবর্তী র্যাঙ্কে প্রমোশন হয়ে গেলে আর এটা কোনো কার্যকর থাকে না। এছাড়া ছিল আপনার মেজর মোহাম্মদ নোমান আল ফারুক। মেজর নোমান আল ফারুক, সে 46 ব্রিগেডে মেজর, ওই ব্রিগেডের ইমরানের নির্দেশে ওই আপনার সেনাবাহিনীর টহল দল ছাত্র জনতার উপরে শুয়ে থাকা ওই যে লাইন পজিশনে যে গুলি করতেছিল, এর ছবিটাও ভাইরাল হয়েছে। জি জি জি, এইভাবে যে শুয়ে থেকে যে গুলি জি 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 করতেছিল। জি 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 জি, মানে মনে হচ্ছে যেন একেবারে যুদ্ধের মেজর ময়দানে শত্রুকে লক্ষ্য মেজর করে। নোমান আল ফারুক তার নাম। নোমান আল ফারুক, জি জি। জি। প্রিয় এই দর্শক, এই 5 জনকে নেওয়া হয়েছে। আমি মনে করি এটাও কিন্তু একটা জাস্ট বিগিনিং হইতে হবে, ইট ক্যানট বি এন্ড, ইট ইজ দি বিগিনিং। এবং এদেরকে চার্জশিট দাখিল হলেই সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এবং এর সাথে যারা অন্যান্য যারা ইনভলভ, যারা প্রুফ কেস আছে। কিন্তু এখন যেটা আমাদের জন্য শঙ্কার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে গত কিছুদিন ধরে আমরা দেখছি যে এই সমস্ত অফিসাররা, তাদের হাতে যথেষ্ট অবৈধ অর্থ, তারা এই সমস্ত হত্যাকাণ্ড, এই সমস্ত অপরাধ যখন কার্যক্রম চালিয়েছে, তখন কিন্তু তারা এই সমস্ত রাজনৈতিক নেতা এবং জনগণের উপর ব্যাপক অত্যাচার এবং মানে ইয়ের মাধ্যমে, চাপের মাধ্যমে অগাধ অর্থ উপার্জন করেছে, অবৈধ অর্থ। এই অর্থটা তারা ব্যয় করছে, ব্যয় করে তারা বিভিন্ন মিডিয়াকে ইনফ্লুয়েন্স করছে। মিডিয়াতে কিন্তু এদের ব্যাপারে কোনো তথ্য কোনো নিউজ নাই। নাই নাই। আমি কোনো পত্র পত্রিকায় মিডিয়ায় তাদের নাম এবং নিউজ আমি পাই নাই। জি, জি। আপনি আজকে দেখবেন, আজকে আমি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যখন কথা বলছিলাম, চিফ প্রসিকিউটর ব্রিফ করার পরে উনি ভুক্তভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখার সুযোগ দিলে কর্নেল হাসিন প্রথম বলেন এবং তারপরে আমি বলি। এর মধ্যে আমরা ক্লিয়ারলি খেয়াল করি যে মেজর কিছু মিডিয়া তারা ক্যামেরা বন্ধ করে দেয়, মানে তারা আর এই নিউজ নিবে না, তাদের প্রয়োজন নাই, তারা আজকে দেখাবেও না। ওয়ারাজ আইসিটি, ওখানে প্রেস ব্রিফিং কিন্তু একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, এবং এটাতে যাই কিছু বলা হয় এটা জনগণের জানার অধিকার আছে, কে কি বলছে। আমি ভুল বলতে পারি, আমি অন্যায় বলতে পারি, তার জন্য আমাকে আবার জবাবদিহি করা যেতে পারে, কিন্তু আমার তথ্য প্রকাশ করা হবে না। এই আমরা কি এখন হাসিনার আমলে আছি নাকি? এটা আমার কাছে, জনগণের কাছে এই প্রশ্নটা থাকবে যে এই মিডিয়াকে, যে সমস্ত মিডিয়া আজকে আইসিটির প্রোগ্রাম, আইসিটির এই প্রেস ব্রিফিংটা প্রচার করবে না, তাদেরকেও ভবিষ্যতে যেন
এই প্রশ্ন তাদের করা হয়, অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। জি জি, এটা চলতে পারে না। 8 মাস পরে, স্বৈরাচার পতনের 8 মাস পরে স্বৈরাচারের মিডিয়া এখনো দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাবে, এটা কোনো অবস্থায় তাহলে তাহলে আমি একটু একটু সাইড টকিং করছি। তাহলে আমাদের তরুণ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে এই মিডিয়া দালালদের কথা বারবার বলে, বিভিন্ন মিডিয়ার কথা, সবার কথা তো বলে না, কিছু মিডিয়ার কথা বলে, তাহলে আমাদের তরুণ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের তথ্যগুলা সঠিক বলে আপনি মনে করেন? শুধু ইলিয়াস কেন, আপনার ডক্টর পিনাকি যেটা বলছে, কনক সরোয়ার যেটা বলছে, কর্নেল মুস্তাফিজ যেটা বলছে, বিদেশ থেকে যারা কথা বলছে তারা 100%, মানে এর বেশি যদি বলার কোনো সুযোগ থাকতো তাহলে আমি সেটাই বলতাম। 100-তে 100% তারা কারেক্ট বলে অবশ্যই। তারা সত্যিকার অর্থে তারা দেশ নিয়ে ভাবে, চিন্তা করে, দেশের ভালো চায় বিধায় তাদের কোনো স্বার্থ তো আমরা এখনো দেখি নাই যে তারা কোনো ধান্দায় কিছু একটা করার উদ্দেশ্যে এইগুলো বলছে। তারা প্রকৃত অর্থে দেশের ভালো চাই এবং এই যে আন্দোলনের মাধ্যমে এতগুলো জীবন এবং এত মানুষের পঙ্গুত্ব বরণের বদলে যে আজকে আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেছি। আশুক ভাই, আপনি একটা খেয়াল করেন, আমাদের 71-এর স্বাধীনতায় কিন্তু ক্লেমেন্ট আছে। আমি যেটা এর আগেও বারবার মানে মিডিয়াতে বলতেছি যে 71-এ 9 মাস আমরা আমাদের মুক্তি বাহিনী, আমাদের মিলিটারি ফোর্স, জেড ফোর্স, কে ফোর্স তারা যুদ্ধ করার পরে 3 তারিখে ভারতীয় বাহিনী এটাতে যোগ দেয়। কিন্তু সত্যিকার অর্থে আমরা ব্যাটল ফিল্ডে কিন্তু কখনো তাদেরকে সামনে দেখিনি। আমাদের ফোর্স ফাইট করেছে, আমাদের মুক্তি বাহিনীরা সামনে ছিল, তারা পিছে পিছে ফলো করে তারা কিন্তু বিজয়ের ক্রেডিটটা তারা এককভাবে নেয় এবং সেটাকে পাক ভারত যুদ্ধের বিজয় হিসেবে তারা আমাদের 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 জেনারেল উসমানীকে সাইডে রাখে, সাইডে রাখে এবং ইভেন সারেন্ডার সেরিমনিকে ওনাকে আসতে দেওয়া হয় না। সেইখানে আমরা এবং তারা সত্যিকার অর্থে আমাদের মানে আমরা যেখানে নিজেরা চেষ্টা করলে হয়তো আরো 6 মাস 1 বছরের মধ্যে নিজেরাই এটা অর্জন করতে পারতাম, সেটাকে তারা মানে শেষ পর্যায়ে এসে তারা আমাদের ক্রেডিটটাকে তারা হাইজ্যাক করেছে বলা যেতে পারে। আমাদের হাইজ্যাক করে। আর এই এখন যেটা হচ্ছে প্রাসঙ্গিক এই জুলাইয়ের আন্দোলন, না মাসুক ভাই, জুলাইয়ের আন্দোলনে কিন্তু সত্যিকার অর্থে আর কোনো ক্লেমেন্ট নাই। এককভাবে কোনো রাজনৈতিক দলও ক্লেম করতে পারবে না। এটা হচ্ছে সব থেকে বড় অর্জন বাংলাদেশের, যে বাংলাদেশের দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা যেটাই আমি বলি, এটা অর্জন করেছে ছাত্র জনতা, আম জনতা, কোনো পরিচিতি না, কোনো বিদেশি শক্তি না, কোনো রাজনৈতিক দল না। তারা রীতিমতন মানে প্রকাশ্যে মিডিয়াতে ঘোষণা দিয়েছে যে এটার সাথে আমাদের নৈতিক সাপোর্ট থাকলেও আমরা এটা এই আন্দোলনে সম্পৃক্ত না। সুতরাং এটা অ্যাবসলিউটলি ছাত্র জনতার আন্দোলনের ফসল এবং সাফল্য। সেই ক্ষেত্রে তারা যে সরকার প্রতিষ্ঠিত করেছে সেটাকে বারবার কন্ট্রোভার্সিয়াল করা এবং তাদের বিচার ব্যবস্থায় বাধা সৃষ্টি করা, মানে দ্রুত একটা নির্বাচন নিয়ে এসে বিচার না করার একটা ষড়যন্ত্র জনগণ কিন্তু বুঝতে পেরেছে। সুতরাং এটা কোনো অবস্থাতেই কার্যকর হতে দেওয়া যাবে না। জি, আপনার এই কথার প্রসঙ্গে একটু কথা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়টা শেষ করে ফেলি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে তাদেরকে ধমকানো হয়েছে কিছু মানুষ ঈদের আগে, এবং এইখানে যেন বিচার কার্যক্রম না করতে পারে প্রসিকিউটরদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে ইদানিংকালে, এবং তারা একটা ভিজিটে এক জায়গায় যাচ্ছিলেন, সেখানে টাইম বোমা পাওয়া গিয়েছে তাদেরকে হত্যা করার জন্য। এই বিষয়টা যদি একটু মানে কারা করতে পারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন বিচার করতে না পারে, এর পিছনে কারা কাজ করছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আছে কিনা, কোনো ব্যক্তি আছে কিনা, কোনো গোষ্ঠী আছে কিনা, এটা যদি একটু আমাদেরকে পরিষ্কার করেন। আমরা এটা তো এখন নিশ্চিতভাবে বলা যায় যে গত সরকারের আমলে গুম, খুন, হত্যা এগুলো হয়েছিল এবং আয়নাঘরটাও যেটা সারা পৃথিবীর সামনে আজকে প্রমাণিত যে অবৈধভাবে অন্তরীণ করে রাখা হয়েছে একটা ব্যাপক সংখ্যক জনসংখ্যা বা রাজনৈতিক পরিচয় বা মিলিটারি অফিসার, অ্যাম্বাসাডার পর্যন্ত, সাবেক রাষ্ট্রদূত পর্যন্ত তাদেরকে অবৈধভাবে অন্তরীণ রাখা হয়েছিল এবং রীতিমতন কি বলবো মানে জঘন্য অবস্থার মধ্যে, যেগুলো সেল আয়নাঘরের যে ডেসক্রিপশন, যেটা অলরেডি আজকে আপনি ফেসবুকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু ফটো রিলিজ হয়েছে, যেটা 5 ফিট বাই 3 ফিট স্পেসের মধ্যে রাখা হতো তাদেরকে এবং মানে এটা কবরের স্পেস।
কবরের জায়গা, অ্যাবসলিউটলি কবরের জায়গা, সেরকম জায়গার মধ্যে রাখা হতো। কিন্তু এটা বিষয় না, এটা তো একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেটা মানুষের জনসমক্ষে প্রকাশ পেয়েছে। কিছু লোক কিছু যারা অন্তরীণ ছিল, ভিকটিম ছিল, তারা বেরিয়ে আসছে। এই পরিস্থিতিতে যে আয়না ঘরের তদন্ত চলছে, সেই আয়নার ঘরের তদন্তের সময় আমরা দেখলাম সেটা ট্যাম্পারিং হয়েছে, সেটাকে ভেঙে চুরে মানে পুরা মানে ডিসেপ করা হয়েছে, চেঞ্জ করে ফেলা হয়েছে, মানে বন্ধ করে লুকিয়ে ফেলা হয়েছে। এমনকি এই আইসিটির তদন্ত বা ইনভেস্টিগেটররা যখন এটা ভিজিটে যায়, মানে আপনার র্যাবের একটা ইয়েতে টিএফআই সেল যেটাকে বলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে, তখন ওইখানে তারা আগের দিন একই জায়গা ভিজিট করে এসছে এবং সেখানে ছবি ভিডিও সব নিয়ে আসছে। পরের দিন সেখানে যে একটা সন্দেহজনক বালতি দেখতে পায় এবং পরে সেখানে আবিষ্কার হয় যে ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, আইইডি বলে যেটাকে, যেটা সাধারণত এই যে জঙ্গিরা বিভিন্ন ভাবে মডিফাই করে এক্সপ্লোশনটা ঘটায়, সেই ধরনের একটা এক্সপ্লোসিভ ডিভাইস তারা এই আইসিটির একটা কক্ষের মধ্যে, যেখানে ইনভেস্টিগেটররা রীতিমতন প্রবেশ করেছে এবং সেখানে অবস্থান করছিল এবং সেটা সেট করা ছিল, এবং সেটা পরবর্তীতে যখন ডিস্ট্রয় করা হয়, ডিফিউজ করা হয়, ডিফিউজ ঠিক না, ওগুলোকে মানে ধ্বংস করা হয়, তখন কিন্তু সেটা 5টা বমকেই লাইভ পাওয়া গিয়েছিল। তার মানে এটা ওই আইসিটির ইনভেস্টিগেটরদের হত্যার প্রচেষ্টা বলা যেতে পারে, হত্যার প্রচেষ্টা বলা যেতে পারে। আমরা তাপস হত্যা যেখানে দেখলাম এসির কম্প্রেসার বাস্ট করার কারণে তাপস হত্যা মামলা হলো এবং সেখানে 5 জন অফিসারের 5 জন জেল হলো, 5 বছরের জেল হলো, দীর্ঘ সময় অন্তরীণ থাকলো। আর এটা তো অ্যাকচুয়ালি এক্সপ্লোসিভ আইডেন্টিফাইড অ্যান্ড প্রুফ এবং লেটার ডিসপোজড অফ, ডিস্ট্রয়েড। সুতরাং এটা তো আর প্রমাণের কোনো ঘাটতি নাই। আমরা কিন্তু আজকে চিফ প্রসিকিউটরকে বলে এসেছি, আপনারা এই মামলাটা হইতে হবে ঠিক তাপস হত্যা মামলা যেটা ভুয়া মামলা হয়েছিল, এখন একটা মামলা হইতে হবে যেটা হচ্ছে প্রকৃত হত্যা চেষ্টার মামলা, মানে রিয়েল রিয়েল। এবং সেটা এই পরিস্থিতি, একই জায়গা আগের দিন প্রসিকিউটররা ভিজিট করে এসছে, পরের দিন তারা যখন ঢুকে তারা এই জিনিসটা আবিষ্কার করে এবং পরবর্তীতে এগুলোকে সব মানে একটা আইইডির মধ্যে ডেটোনেটর, ফিউজ এবং এক্সপ্লোসিভ, এই 3টা আইটেম হলে এবং একটা টাইমার, এইটা হলে আপনার একটা কমপ্লিট আইডি বলা যায়। এটার মধ্যে সব কমপ্লিমেন্টস ছিল। আমাদের প্রশ্ন হচ্ছে যে যখন আমি কোনো জঙ্গি আস্তানায় বা কোথাও পথে ঘাটে কোথাও আইডি আমি র্যাব বা পুলিশ কোথাও যদি ডিসকভার করে, এটা কিন্তু ওই স্পটেই ডিস্ট্রয় করার কথা। বোম ডিসপোজাল পার্টি সেখানে যাবে, টেস্ট করবে এবং সেটাকে প্রথমে নিউট্রালাইজ করবে, তারপরে ওই স্পটে ডিস্ট্রয় করবে। সেটাকে যদি নিয়ে এসে কোনো ঘরের মধ্যে রাখা হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা পরিকল্পিতভাবে এখানে নিয়ে আসা হয়েছে এবং কোন একটা উদ্দেশ্যে এটাকে আনা হয়েছে। সুতরাং এটাকে প্রসিকিউটর টিম শুধু জিডি করে দেখি তারা নর্মাল একটা তদন্তের মধ্যে ফেলে দিতে সিস্টেম এই ইয়েটাকে। এটা কোন অবস্থাতে এটা নেগলেক্ট করার কোন সুযোগ। অর্থে আপনাকে দেশকে গঠন করতে, দেশের উন্নয়ন করতে কিন্তু আপনাকে যে খুব একটা বেশি যোগ্য হইতে হবে তা না, আপনাকে সৎ হইতে হবে, দেশপ্রেমিক হইতে হবে, হার্ড ওয়ার্কিং হইতে হবে, এই 3টা জিনিস কিন্তু। আর এই যে আমরা গত রমজানে যেটা উপলব্ধি করলাম যে এত স্বস্তির সাথে মানুষ কি করে এবার রমজান দ্রব্যমূল্য বলি আর যাতায়াত বলি, গ্রামে একদিনের জন্য বিদ্যুৎ যায় নাই, মানুষ শান্তি। আমি বলতেছি এটা কিন্তু জাস্ট শুধু আপনার ব্যবসার থেকে সিন্ডিকেটটাকে অকার্যকর করা হয়েছে, আর এই পরিবহন সিস্টেমের মধ্যেও এই মাফিয়াগিরিটাকে নিয়ন্ত্রিত করা হয়েছে। এটা কিন্তু খুব একটা বেশি বাবদ কিছু তা না। ওই রাজনৈতিক মাফিয়ারা নাই, ব্যবসায়িক সিন্ডিকেটটাকে অকার্য করার ফলেই কিন্তু জনগণ স্বস্তিটা পেয়েছে এবং তার ফলেই কিন্তু ঈদের জামাতে সবাই ঝাঁপায় পড়ছে যে আপনাকে 5 বছর থাকতে হবে। জনগণ এই ধরনের দাবি কেন বলবে? কাউকে তো ওই সাজিয়ে নিয়ে যা বলা হয় না যে তুই এই কথা বলবি, তোকে এত টাকা দিব। জি 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 জি, কিন্তু কোন দলীয় ব্যক্তি না, তারা জনগণ, দেশের মানুষ, আম জনতা, নিরীহ জনতা যারা মানে ভুক্তভোগী, তারা চাচ্ছে যে দেশে এই পরিবেশ থাকুক। সুতরাং রাজনৈতিক দলকে ভবিষ্যতে যারা ক্ষমতার আকাঙ্ক্ষা করছেন, তাদেরকে কিন্তু তাদের পুরনো ধারণাটাকে পাল্টাইতে হবে যে ওই সমস্ত মানে অযোগ্য লোক দিয়ে তারা যদি ক্ষমতায় আসে, তাদেরও অবস্থা শেখ হাসিনার থেকে মানে কঠিন ক্রিমিনাল মাফিয়া তো আর কেউ হইতে পারবে না। বিএনপি কোনদিন এত কঠোর হইতে পারবে না জনগণের উপরে। সুতরাং তাকে যখন জনতা, ছাত্র জনতা খালি হাতে তাকে
এইভাবে পালাতে বাধ্য করেছে। যে কোনো দল ভবিষ্যতে যদি এই ধরনের, তারা যদি জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ করতে ব্যর্থ হয়, তাদেরকেও আরো অনেক আগেই যেতে হবে। 16 বছর না, 5 বছরও তারা সুযোগ পাবে না। সুতরাং তাদের নিজেদের ভিতরে যেটা জরুরি সংস্কার, সেটা তাদেরকে করতে হবে। সংস্কার করে যোগ্য লোককে আনতে হবে। ওই মাফিয়ার টাকা ওর বাটপার আর সন্ত্রাসীদেরকে নিয়ে এমপি বানাবে, ব্যবসায়ীদেরকে এমপি বানাবে টাকার লোভে, এবং তারা ফকির ফাকরা এসে মানে 1000 কোটি টাকার মালিক হবে। এই দিন কিন্তু বাংলাদেশে আমার মনে হয় শেষ হয়ে গেছে। তো সুতরাং আমাদের বিলিভ করেন যে মানে সিনিয়রদের রাজনীতি যারা বাটপাড়ি মানে সিন্ডিকেটের সময় শেষ, এখন তরুণদের মানে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানদের? অবশ্যই অবশ্যই না, আপনি শুধু চিন্তা করেন যে মানে আমরা শুধু মানে গত কয়েকদিন ধরে যেটা দেখলাম, একজন রাজনৈতিক নেতা তার অতীত ইতিহাস যেভাবে বেরোলো জনসমক্ষে, যে একটা কি বলে যে স্কুলে ঘন্টা বাজাতো তার ছেলে আজকে 1000 কোটি টাকার মালিক, ব্যাংকের মালিক কি বানাতো তার ছেলে ব্যাংকের মালিক, কিভাবে হলো? এই জিনিসটা তো উনি নিজে খুঁটিয়ে ওনার ইতিহাসটা বের করে জনসমক্ষে তুললেন। আমি তো মনে করি যে সম্মান থাকলে ওনার দল থেকে পদত্যাগ করা উচিত। দলের চেয়ারম্যান বলবে অবশ্যই পদত্যাগ করতে, কিন্তু তার আগে ওনারও উচিত ছিল তার সম্পত্তির হিসাব দিয়ে পদত্যাগ করা। এই ধরনের যারা আছে তাদের দল থেকে পদত্যাগ করে বেরিয়ে যাওয়া উচিত। নতুন প্রজন্মকে সুযোগ দেওয়া উচিত রাজনীতি। সবাই ডক্টর ইউনূস না, সব রাজনৈতিক নেতা কিন্তু ডক্টর ইউনূস না। সুতরাং তাদের একটা রিটায়ারমেন্ট এজ থাকতে হবে, তাদেরকে একটা পর্যায়ে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে নতুন প্রজন্মের জন্য। আমাদের সেই দিন আসছে যে ছাত্ররা 25, 22, 25, 26 বছরের ছাত্ররা যদি হাসিনাকে হাঁটাইতে পারে, তারা দেশ শাসনও করতে পারে। তাদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। সুতরাং এটার জন্য বলতে হবে না যে আমার বয়স, আমার অভিজ্ঞতা, আমি 5 বার মন্ত্রী ছিলাম, আমি দেশ চালাবো, আমি ভবিষ্যতে দেশ শাসন করবো, এটা বলার সুযোগ নেই। আমরা মনে হয় আমাদের এই চিন্তাধারায় একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে, এবং সব যে দলেরই হোক সব দেশপ্রেমিক নাগরিককে এগিয়ে আসতে হবে, হার্ডওয়ার্কিং লোককে আসতে হবে, তাহলেই কিন্তু দেশ গঠন সম্ভব। দেশকে আর ধ্বংস হইতে দেওয়া যাবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের সম্মানিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, অবসরপ্রাপ্ত, যিনি নিজে বঞ্চিত, নিজে শেখ হাসিনার দুঃশাসনে যাকে মানে বঞ্চিত করা হয়েছে, সেনাবাহিনীর প্রধান হওয়ার মতন, মেজর জেনারেল হওয়ার যার যোগ্যতা ছিল ব্রিগেডিয়ার আমান আজমি এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, কর্নেল অনেক অফিসারদেরকে যেখানে শেখ হাসিনা বাদ দিয়েছিলেন, তার মধ্যে উনিও একজন বঞ্চিত। তাই আজকে এই বঞ্চিত ব্যক্তিটি আমাদের সাথে এতটুকু সময় দেওয়ার কারণে কৃতজ্ঞতা প্রকাশ করছি কেটিভি 24 এর পক্ষ থেকে, এবং আবারও আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ে উনাকে নিয়ে আলোচনা করব, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুদ, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।